বিশাল দোতলা বাড়ির বারান্দার সামনে রোদের ছায়া গাছের পাতায় খেলা করছে। দূরে পাখির ডাক মিলিয়ে যাচ্ছে দুপুরের হালকা বাতাসে। বাড়ির বাহিরের পরিবেশ শান্ত হলেও বাড়ির ভিতরের পরিবেশ শান্ত নয়। জঙ্কুক, তোমার জন্য আমরা কত মেয়ের প্রস্তাব পেয়েছি, কিন্তু তুমি শুধু ওই মেয়েটাকে বেছে নিলে। ওর পরিবারের মতো আমাদের পরিবার নয়, বোঝার চেষ্টা করো। মা, আমি বলেছি আমি শুধু তেকেই বিয়ে করব, আর কারো কথা তুলবেন না। তুমি আমাদের মুখে কালিমা দিতে চাইছো? ওর বাবা সামান্য একজন চায়ের দোকানদার, আর তোমার বাবাকে তুমি কি ভুলে গেছো? এটা সম্ভব নয় জঙ্কুক। আপনাদের মুখে কালিমা দিলে যদি আপনারা মেনে নিতেন তাহলে আমি তাই করতাম। আমি নিজের সিদ্ধান্ত নিজে জানি আব্বা। শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকে না জঙ্কুক, বোঝার চেষ্টা করো। আমি ভালোবাসা দিয়েই টিকাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বলেই জঙ্কুক নিজের সামনে থাকা টি টেবিলের উপরে এক লাথি মেরে হনহন করে হেঁটে রুমের বাইরে চলে যায়। আরেমজিন হাঁ করে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। জঙ্কুক যে কতটা রাগী জেদি সে সম্পর্কে ধারণা আছে তাদের। আদর দিয়ে মাথায় তুলেছিলাম ওকে, তাই আজকে এই দিন দেখছি আমি। একটাবার আমার সম্মানের কথা ভাবলো না। ওই ছোট লোকের দরদ আমার থেকেও বেশি হয়ে গেল। তুমি একটু শান্ত হও, ওর রাগ কমলে ও ঠিক হয়ে যাবে। আরেম সাহেব গর্জে উঠে দাঁতে দাঁত চেপে বলেন, কি ঠিক হবে? ওকে তো ওই ছোট লোকের মেয়ে ভালো করে ব্রেন ওয়াশ করেছে। আমি ছাড়বো না ওই ছোট লোকগুলোকে। এমপি আরএম সাহেবের অনেক নাম ডাক আছে শহরে। সবসময় নিষ্ঠার সাথে কাজ করেছেন বলে পরপর 3 বার সে এমপি পদে বিজয়ী হয়েছে। তার একমাত্র আদরের ছেলে জিয়ন জঙ্কুক যে কিছু চাওয়ার আগেই তার পায়ের সামনে এনে সে জিনিস দেখেছে তার বাবা। ছোটবেলা থেকে প্রচুর রাগী সে। এলাকায় তার শত্রুর অভাব নেই, কোনো মারামারি কাটাকাটি সবকিছুতেই তার হাত আছে। এমপি সাহেবকে সবাই সম্মান করলেও তার ছেলে জঙ্কুককে সবাই খুব ভয় পায়। বাবা এমপি হওয়ার পুরো ফয়দা নিয়েছে। জঙ্কুক যখন যা ইচ্ছে তাই করছে সে। এত কিছুর মাঝখানেও তার একটা দুর্বলতা আছে, সেটা তার প্রেয়সী, তার ভালোবাসার প্রাণভোমরা তে। প্রথম দেখা হয়েছিল বৃষ্টিতে। তারপর থেকে জঙ্কুক আস্তে আস্তে তের পিছু নিতে থাকে। তারপর কথা বলা শুরু হয়, তারপর দুজনের আমৃত্য ভালোবাসার শুরু। জঙ্কুক নিজের বাইক নিয়ে দাঁড় করায় কলেজ চত্বরে। সেখানে তার প্রেয়সীর দেখা মেলে। জঙ্কুক বাইক থেকে নেমে বুকে হাত গুজে তাকিয়ে আছে কলেজ গেটে। তখনই আগমন হয় তার ভুবন মোহিনীর। তে কলেজের গেট দিয়ে বের হচ্ছিল। আজ যেন প্রকৃতি তার সঙ্গে প্রতিযোগিতা করছে। রোদ তার চুলে খেলে যাচ্ছিল, যেন হালকা সূর্যকিরণ নিজেই তার সৌন্দর্যকে আরো ঝলমল করছে। জঙ্কুক সেই দৃশ্য দেখে নিঃশব্দে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছে। বুকে হাত খুঁজে সে যেন সামলাতে চেয়েও সামলাতে পারছিল না নিজেকে। তে সৌন্দর্য প্রকৃতির সর্বোচ্চ রূপের সঙ্গে একত্রিত হয়ে তার মনকে সম্পূর্ণ মুগ্ধ করে রেখেছিল প্রতিদিন। তাই তো সে আছে তের কাছে। এই মুহূর্তকে জঙ্কুক কোনোদিন মিস করতে পারবে না, কোনোদিনও না। তে এক পা করে জঙ্কুকের কাছে হেঁটে আসে। জঙ্কুক তেকে কোমল কণ্ঠে বলে ওঠে, ভুবন মোহিনী, চলো আমার সাথে। আজকে কোথায় নিয়ে যাবে? তুমি জানো না ভুবন মোহিনী, তোমার জঙ্কুক প্রশ্ন পছন্দ করে না। এখন যদি তোমাকে আমি বলেই দিই তাহলে কি মজা পাবে সেখানে যে? তে কিছু না বলে বাইকে উঠে বসে। জঙ্কুক মুচকি হাসি দিয়ে নিজেও বসে। তারপর বাইক চলতে থাকে আপন মনে। চারপাশের বাতাস যেন তাদের কানে গুনগুন করে গান গেয়ে যাচ্ছে। তে জঙ্কুককে শক্ত করে চোখ বুজে জড়িয়ে ধরে। জঙ্কুক সাইড মিরর দিয়ে তের মায়াবী সেই মুখের দিকে তাকায়। কি অদ্ভুত সুন্দর এই মেয়ে। সে মরে গেলেও এই মেয়েকে ছাড়বে না। বিকেলের সোনাঝরা রোদ তখন পাহাড়ের আড়ালে লুকোনোর তোড়ঝোড় করছে। সামনের দিগন্ত বিস্তৃত এক খোলা সবুজ মাঠ। সেখানে হালকা বাতাসের ঝাপটায় বনো ফুলগুলো যেন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। আকাশের নীল রং ধীরে ধীরে বেগুনি আর গোলাপি আভায় মিশে গিয়ে এক মায়াবী পরিবেশে তৈরি করছে। মাঠের এক কোণে নরম ঘাসে গালিচায় বসে আছে তে। তার কোলে পরম নিশ্চিন্তে মাথা রেখে শুয়ে আছে জঙ্কুক। তে তার সরু আঙ্গুলগুলো দিয়ে আলতো করে জঙ্কুকের সিল্কি চুলে বিলি কেটে দিচ্ছে। তার স্পর্শে এক অদ্ভুত মমতা আর শান্ত প্রশান্তি। মাঝে মাঝে সে ঝুঁকে পড়ে জঙ্কুকের কপালে অবাধ্য হয়ে আসা চুলগুলো সরিয়ে দিচ্ছে। তে, তুমি ছাড়া আমার কিছুই নেই জান। তুমি আমাকে কথা দাও, যতই কঠিন সময় আসুক না কেন তুমি কখনো আমার হাত ছাড়বে না পাখি। ছাড়বো না তো, কিন্তু তোমার পরিবার যদি আমাকে মেনে না নেয়? জঙ্কুকের চোখের রং মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। জঙ্কুক নিজের হাতের মুঠো শক্ত করে চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে, যেই পরিবার তোমাকে মানবে না ওই পরিবারকে আমার জাহান্নামে পরিণত করতে 2 সেকেন্ডও লাগবে না। শুধু তুমি আমার সাথে থাকবে তে। তে খুব ভালো করে জানে জঙ্কুকের পরিবার তাকে মেনে নেয়নি। তারা চায়ও না জঙ্কুক তাকে বিয়ে করুক। উচ্চবিত্ত মানুষটা কি এমনই হয়? কই, জঙ্কুক তো এমন না। সে তো তেকে মাথায় তুলে রাখে, তাকে ভালোবেসে তাকে দুনিয়ার কালো ছায়া থেকে আগলে রাখে।
তের চোখ দিয়ে নীরবে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। এই পানির পরিমাণ হয়তো তে প্রকৃতিকেই রেখেছে। জাংকুক নিজের রাগ সংযোজন করে তের মলিন মুখটা নিজের দুহাতের মধ্যে ধরে বলে, আই লাভ ইউ জান। তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমাদের ভালোবাসার জন্য তোমার পরিবার উপর কোনো রকম আঁচ আসবে না। তোমার জাংকুক তা হতেই দেবে না জান। তের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। সে জাংকুকের হাতটা শক্ত করে ধরে বলে, আমি এই হাত তোমার চোখের দিকে তাকিয়ে ধরেছি, আর সেই চোখে আমি আমার বিশ্বাসও খুঁজে পেয়েছি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশেই থাকবো আমি। জাংকুক শক্ত করে তেকে নিজের বুকের মাঝখানে চেপে ধরে। এই তো ছাড়লেই তার পাখিটা উড়ে যাবে বলে মনে হচ্ছে তার। কিন্তু কেন মনে হচ্ছে এমন? কাউকে ভালোবাসলে বুঝি এমন অনুভূতি হয়? না না, জাংকুক কখনো পারবে না এই মেয়েকে ছাড়া থাকতে। এই মেয়ে যে তার শরীরের প্রতিটা রক্তকণিকার সাথে মিশে গেছে। জাংকুক থেকে নিজের বুক থেকে সরিয়ে তের কপালে ভালোবাসার পরশ আঁকে, তারপর গালে, তারপর নাকে, তারপর ঠোঁটে সেই পরশ আঁকতে গেলে তে নিজের মাথাটা নিচু করে ফেলে। জাংকুক তের কোমরটা শক্ত করে ধরে তাকে একটু উঁচু করে কানের কাছে মুখ নিয়ে বলে, এত লজ্জা পাও কি ঠিক জান? তোমাকে সামান্য ভালোবাসা দিতে চাইলাম, এটাই নিতে পারছো না, ওইটা কিভাবে নিবে বেবি? জাংকুকের এমন লাগামহীন কথায় তে জাংকুককে নিজের কাছ থেকে সরিয়ে ধাক্কা দেয়। তারপর কথা ঘুরাতে বলে, আপনি জানেন আজকে কি হয়েছে? না, জানতে চাইছি না। তোমাকে কি তারপর জানবো, অনেক সময় আছে। বলে জাংকুক তের আর একটু কাছে গিয়ে দাঁড়াইতে আবারও পিছিয়ে যায়। এগুলো ঠিক নয়, আমরা অবিবাহিত। চলো তাহলে বিয়ে করে ফেলি। কি? তে চোখ বড় বড় করে তাকায়। জাংকুক ভ্রু কুঁচকে তের দিকে তাকিয়ে বলে, তুমি চাও না নাকি? না, এটা উপযুক্ত সময় না তো। জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি একটু বড় হও, তারপর করবো। জাংকুক যে কোন কথা কোথায় কিভাবে প্রকাশ করলো বুদ্ধিমান তের বুঝতে দেরি হলো না। তে নিজের পরনের জামাটা শক্ত করে ধরে বলে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যাব। কেটে যায় কয়েকটা দিন। আজ কয়টা দিন ধরে দেখা পায়নি তে জাংকুকের। কোথায় সেই জেদি জাংকুক? কলেজ ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে কথাগুলো ভাবছিল তে। বদমেজাজে যে লোকটা আবার কোনো অঘটন ঘটায়নি তো? মারামারি করেনি তো আবার? তে ভাবতে পারছে না। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কিরে, ভাইয়ের কোনো খবর পেলি? তে ছলছল চোখে তার প্রিয় বান্ধবীর দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়ায়। জিমিন তের কাছে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে সুন্দরী, চিন্তা করিস না, ভাইয়া হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই তোর সাথে কথা বলতে পারছে না। শত কাজ থাকলেও সে আমাকে একবার হলেও দেখে যায়। আজ 3 দিন হয়ে গেল, তার কোনো খবর নেই। একটু কি জীবন বাড়িতে যাওয়া যায় না জিমিন? তুই কি পাগল তে? তুই জানিস না ওই শয়তান এমপি তোকে পছন্দ করে না? এখন তুই ওই লোকের সামনে যাবি, তোকে তো মারবেই, সাথে আমাকেও মারবে। আমি বাবা এত ছোট বয়সে খুন হতে চাই না। জিমিন, আমার ভয় লাগছে, চল না। না, আমাদের দেখলে একদম আকাশে পাঠিয়ে দিবে। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। জিমিন না গেলেও সে যাবে। জীবন বাড়িতে না যাক, জাংকুকের কমিউনিটিতে তো যেতে পারে। হয়তো সেখানে গেলে জাংকুকের কোনো খোঁজ পাবে। কিন্তু জাংকুক তো বলেছে সে মরে যাক, কেটে যাক, যাই হোক তার সাথে, সেই জায়গায় তার ফুল যেন পায়ের ধুলো না দেয়। কিন্তু তে যে শান্তি পাচ্ছে না ওই লোকের কোনো খবর না পেয়ে। তে সেখানে যাবে, মানে যাবে, পরেরটা পরে দেখা যাবে, যাই হোক না কেন। জায়গাটা শহরের এক প্রান্তে, যেখানে দিনের আলো পৌঁছালেও আভিজাত্যের ছোঁয়া পৌঁছায়নি। উপর থেকে দেখলে মনে হয় ঘিঞ্চি গলির এক গোলক ধাঁধা। এখানে জাংকুক এবং তার দল মূলত সাধারণ মানুষের সুরক্ষায় বিভিন্ন ভালো কাজ করে। কিন্তু এই একই এলাকায় অন্ধকারের আড়ালে চলে মাদক, অবৈধ জুয়া ও চোরাচালানের মতো অনৈতিক কাজ। ভাঙাচোরা দালানগুলোর দেওয়ালে শ্যাওলা ধরা আর সরু গলিতে সবসময় এক ধরনের ভ্যাপসা গন্ধ লেগে থাকে। প্রতিটা মোড়ে ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলো ঠিকমতো জ্বলে না। টিমটিমে আলোতে চারপাশটা আরও রহস্যময় দেখায়। 3 দিন ধরে জাংকুকের কোনো খবর না পেয়ে মেয়েটি নিজের ভয়কে তুচ্ছ করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জাংকুক তাকে 1000 বার মানা করেছিল এই নরকে পা না রাখতে, কিন্তু জাংকুকের চিন্তায় সে আজ সব বাধা ভুলেছে। তে এক পা করে এগিয়ে যাচ্ছে আর তার সারা শরীর হিম হয়ে যাচ্ছে। তার মনে হলো প্রতিটা দেয়ালের আড়াল থেকে কেউ তাকে নজরে রাখছে। সরু গলিতে পা ফেলতেই তার জুতার শব্দ প্রতিধ্বনি হচ্ছিল।
যা পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। যতই ভেতরে যাচ্ছে ততই তার নাকে আসছে সস্তা তামাক আর পচা নর্দমার উৎকট গন্ধ। চারপাশে তাকাতেই সে দেখলো কিছু মানুষ ছায়ায় দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলছে, যারা অপরিচিত কাউকে দেখলেই চুপ হয়ে যাচ্ছে। অদ্ভুত এক নিস্তব্ধতা যা ঝড়ের আগের সংকেতের মতো গা ছমছম করে দিচ্ছে। গলির এক অন্ধকার মোড়ে কয়েকজন বখাটে ছেলে আড্ডা দিচ্ছিল। তেকে একা এবং আতঙ্কিত অবস্থায় দেখে তারা নিজেদের মধ্যে ইশারা ইঙ্গিত শুরু করলো। তাদের চোখের দৃষ্টি ছিল অত্যন্ত বাজে এবং লোলুপ। একজন দেয়াল থেকে পিঠ ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে এসে তার পথ আটকানোর ভঙ্গি করলো, আর বাকিরা উচ্চস্বরে কুৎসিত হাসাহাসি শুরু করলো। তাদের একজন শীষ দিয়ে বিড়বিড় করে বলল, দেখো, আজ আমাদের এলাকায় কত সুন্দর একটা পাখি উড়ে এসেছে। তের বুক ধরফরানি বেড়ে গেল। তার মনে হলো সে কোনো এক অন্ধকার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। জাঙ্কুকের সেই সতর্কবাণী এখন তার কানে বাজছে, কিন্তু সামনে থাকা সেই মানুষগুলোর লোলক দৃষ্টি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। বখাটেদের লোলক দৃষ্টি যখন সীমা ছাড়িয়ে গেল, তাদের একজন হঠাৎ করে এগিয়ে এসে তের ওড়নার এক প্রান্ত ধরে হেঁচকা টান দিল। ভয়ে আতঙ্কে তের আত্মা শুকিয়ে গেল। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে সে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। পেছনের ছেলেগুলো পশুর মতো চিৎকার করে হাসতে হাসতে তাকে ধাওয়া করলো। সরু গলির অন্ধকার পেরিয়ে তে শুধু প্রাণের ভয়ে দৌড়াচ্ছিল। তার চোখে জল আর হৃৎপিণ্ড যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। শহরের অন্ধকার জগতের উপর নিয়ন্ত্রণ রাখতে এবং বাবার রাজনৈতিক অবস্থান ঠিক রাখতে জাঙ্কুক গত 3 দিন ধরে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেনি। তার বাবা তাকে এক বিশেষ ক্লিনিং অপারেশন এর দায়িত্ব দিয়েছিলেন, যেখানে শহরের প্রভাবশালী কিছু মহলের অবৈধ পাচার চক্রের তথ্য ও নথিপত্র এক জায়গায় করে সেগুলো নষ্ট করতে হবে। এই মিশনের সামান্য ভুল মানেই তার বাবার কেরিয়ার ধ্বংস। গত 72 ঘন্টা সে এই গুদাম ঘরে বন্দী ছিল। হাজার হাজার ফাইল আর ল্যাপটপের স্ক্রিনে তার চোখ স্থির ছিল। খাওয়ার সময় নেই, ঘুমের ফুরসত নেই, ফোনটা পর্যন্ত সে হাতে নেওয়ার সুযোগ পায়নি। শরীরের ক্লান্তি তাকে গ্রাস করলেও জেদের বসে সে কাজটা শেষ করছিল। এত কাজের মাঝে থাকলেও মনটা তার অন্য কোথাও বন্দী ছিল। 3 দিন ধরে সে তার তেকে দেখেনি। যেখানে সে এই মেয়েকে না দেখে 1 মিনিটও থাকতে পারে না, সেখানে আজ 3 দিন হয়ে গেল সে তার তেকে দেখতে পায়নি। খুব বিরক্ত লাগছে জাঙ্কুকের। না এখান থেকে তার চলে যাওয়ার কোনো সুযোগ আছে, না সে তার তেকে দেখার কোনো সুযোগ পাচ্ছে। অতিরিক্ত প্রেসারে জাঙ্কুকের মাথাটা বনবন করছে। ঠিক এমন সময় দরজার ওপাশে শোনা গেল কারো পায়ের শব্দ। বিধ্বস্ত তে দরজা খুলে গুদামের ভেতরে প্রবেশ করলো। তেকে দেখা মাত্রই জাঙ্কুকের হাতের কাগজগুলো মুচড়ে গেল। 3 দিন পর প্রিয়তমাকে দেখলো, কিন্তু এই কি অবস্থায়! যখন দেখলো পেছন থেকে 3-4টে ছেলে তাকে ধাওয়া করে আসছে, তখন জাঙ্কুকের চোখের মনি টকটকে রাগে লাল হয়ে গেল। তার ঘাড়ের রগগুলো ফুলে উঠল আর চোয়াল শক্ত হয়ে গেল। জাঙ্কুক তার শান্ত রূপ ছেড়ে এক মুহূর্তে এক হিংস্র দানবে পরিণত হলো। জাঙ্কুক তার আশেপাশে কিছু না দেখেই হিংস্র চিতার মতো ক্ষিপ্ততায় তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথম ছেলেটির কলার ধরে সে সজোরে দেয়ালে আছাড় মারল, যার শব্দে পুরো গুদামঘর কেঁপে উঠল। দ্বিতীয় জনের পেটে এমন এক লাথি মারল যে সে ছিটকে গিয়ে লোহার ড্রামের উপর পড়ল। জাঙ্কুক থামল না, সে যেন আজ খুনের নেশায় মেতেছে। যে ছেলেটার হাতের ওড়না স্পর্শ করেছিল তার হাতটা সে বুট দিয়ে পিষে ফেলল। সে কাউকে আত্মনাদ করার সুযোগটুকু দিচ্ছিল না। তার প্রতিটা ঘুষি আর লাথি ছিল হাড় ভাঙার শব্দ। জাঙ্কুকের এমন রুদ্রমূর্তি দেখে তার নিজের সাঙ্গপাঙ্গরাও ভয়ে পিছিয়ে গেল। ছেলেগুলো যখন আধমরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, তখন তে কাঁপতে কাঁপতে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে কিছু একটা বলতে চাইল। জাঙ্কুক, আমি আসলে... তার কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুকের হাত বাতাসের গতিতে উঠে এলো এবং সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিল তের গালে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। জাঙ্কুকের বুক রাগে আর আতঙ্কে ওঠানামা করছিল। সে চিৎকার করে বলে উঠল,
তোমাকে বারণ করিনি এখানে আসতে। জানো এটা কেমন জায়গা? আজকে যদি আমি এখানে না থাকতাম তোমার কি হতো তা কল্পনা করতে পারো? তে গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের চোখের জল আর রাগের এক অদ্ভুত মিশ্রণ। সে রাগে থাপ্পড়টা মারলেও পরক্ষণে তার চোয়াল কাঁপতে শুরু করলো তের এই অবস্থা দেখে। আম সরি, তুমি কি বুঝতে পারো না আমি তোমায় ছাড়া বাঁচবো না? কেন এলে না করার পরও? তে কোনো কিছু বলে না। ভরা কমিউনিটির সামনে তে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আমি আপনার খবর না পেয়ে এসেছি এখানে। ভেবেছি এখানে আসলে হয়তো কোনো খবর পাবো, তাই আমি সরি। জাঙ্কুক তার শক্ত হাতের মাঝে তের নরম গাল দুটি আলতো করে ধরে। তের নরম গালে একটা কিস করে তার হাতটা শক্ত করে ধরে নিজের ছেলেপেলের দিকে রক্ত গরম চোখে তাকিয়ে বলে, ওদের চোখ কান মুখ হাত পা কিছুই যেন শরীরে না থাকে। সবাই মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জিয়ন জাংকুক এর মুখের উপর কথা বলার সাহস তাদের কারণে। জাংকুক তেকে নিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে আসে। তারা এখন কলেজ গেটের সামনে। বাসায় যাও। তুমি কি এখনো রেগে? তে কথা শেষ হওয়ার আগে জাংকুক চিৎকার করে বলে ওঠে। বাসায় যেতে বললাম না? তে জাংকুকের ধমকে কেঁপে ওঠে। জাংকুক যে তার উপর প্রচুর রেগে আছে তে বুঝতে দেরি হয়নি। রাগ করাটা কি স্বাভাবিক নয়? তে জানে এই মানুষের সাথে কথা বাড়ালে এখন 1 থেকে 2 হয়ে যাবে। তেও বাসায় চলে যায়। জাংকুক বাসায় পা রাখার সাথে সাথেই আরেম সাহেবের সেই জ্বালানো কথা ভেসে আসে। একজন বস্তির মেয়ের জন্য আজকে তুমি কমিউনিটিতে তামাশা করলে কেন? জাংকুকের মাথায় চেপে থাকা রাগটা যেন শরীরের প্রতিটা শিরায় টকবক করে ফুটে উঠল। জাংকুক ক্ষিপ্ত চোখে বাবার দিকে তাকিয়ে বলে, কমিউনিটি আমার, সেখানে কি হবে না হবে আমি দেখব। আপনি কেন আসছেন এখানে? জাংকুক, তুমি সীমা ছাড়াচ্ছ। আমাকে বাধ্য করবে না ওদের ধ্বংস করতে। আপনি হাত বাড়িয়ে দেখান, আপনাকে ধ্বংস করব আমি। আরেম সাহেব নিজের রাগ সংবরণ করতে না পেরে ভারী ভারী পায়ে এগিয়ে এসে জাংকুকের গালে চড় বসায়। বস্তির মেয়ে কবে থেকে তোমার এত আপন হলো? তোমার সাহস কত আমার মুখে তর্ক করো? জাংকুকের চোখ ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করে বাবার চোখে চোখ রেখে বলে, আপনি তের বাসায় যাবেন, তাও ওর বাবার কাছে, তাও ওনার মেয়ের জন্য হাত পাততে। কি বলছো তুমি? জাংকুক একটা বাঁকা হাসি দেয়। ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে আবার বলে, খোদার কসম, আপনি যদি তা না করেন আমি কমিউনিটি ছেড়ে দেব। অনৈতিক কাজ আমিই সব করাবো। কয়দিন আপনি ক্ষমতায় থাকতে পারেন আমিও দেখে নেব। জাংকুক, কি বলছো এসব তুমি? জাংকুক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এখন আপনি যেটা ভালো মনে করেন। বলে জাংকুক হন হন করে হেঁটে রুমে চলে যায়। আরেম সাহেব সোফায় দপ করে বসে পড়ে। তার এই ছেলেটা কতটা বদমেজাজি সে জানে। ছোটবেলা থেকেই যে জিনিসে এই ছেলের নজর পড়েছে তাকে সেই জিনিসটাই এনে দিতে হয়েছে। পরদিন সকালে শুক্রবার ছিল। জাংকুক যেমনটা চেয়েছে আরেম সাহেবও তেমনটাই করলো। তার কাছে তার ছেলের থেকেও তো বড় রাজনীতি, সেটা জাংকুক খুব ভালো করে জানে। তাই তো জাংকুক বুদ্ধি খাটিয়ে ঠিক জায়গায় টোপটা ফেলেছে। জাংকুক এটাও তো জানে রাজপথে তাকে ছাড়া তার বাবা অজল জেহব সাহেব প্রথমে একটু না করছিল, কিন্তু স্বয়ং এমপি তার মেয়েকে তার ছেলের জন্য চেয়েছে। কিভাবে না করবে সেও আর আপত্তি জানায়নি। জাংকুকের ঘরটি আজ এক অন্যরকম আবেশে সেজেছে। লাল গোলাপ আর রজনীগন্ধার মৃদু সুবাস পুরো ঘরকে মনোহিত করে রেখেছে। জানালার হালকা পর্দার আড়াল দিয়ে চাঁদের আলো এসে লুটিয়ে পড়ছে মেঝেতে, আর ঘরের এক কোণে জ্বলছে মৃদু সোনালি আলো। বিছানাটিও আজ সুন্দর করে সাজানো। সেখানে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা হয়েছে নিখুঁত এক ভালোবাসার আবহ। সবকিছুই যেন খুব শান্ত, স্নিগ্ধ এবং জাংকুকের ব্যক্তিত্বের মতোই গম্ভীর অথচ প্রেমময়। বিছানার এক প্রান্তে বসে আছে তে। বুকটা দুরু দুরু কাঁপছে। তার পরনে ভারী বিয়ের পোশাক, হাতে মেহেদির গাঢ় রং, কিন্তু তার পুরো মনোযোগ দরজার দিকে। তার মনে হাজারটা চিন্তার ভিড় করছে। জাংকুক যখন ঘরে আসবে তখন সে প্রথম কি বলবে? জাংকুকের সাথে কাটানো সব পুরনো স্মৃতি
আজ এক নতুন পরিচয়ে তার সামনে আসতে চলেছে। লজ্জায় তার কান লাল হয়ে আছে, আর এক অদ্ভুত শিহরণ তার সারা শরীরে বয়ে যাচ্ছে। একদিকে অজানা ভয়, আর অন্যদিকে প্রিয় মানুষটিকে চিরদিনের জন্য পাওয়ার এক অসীম সুখ। এই দুইয়ের দোলাচলে তে এখন পুরোপুরি দিশেহারা। দরজা খোলার মৃদু শব্দে তে হৃদস্পন্দন যেন কয়েক গুণে বেড়ে গেল। জাঙ্কুক ধীর পায়ে ঘরে ঢুকে সোজা তের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে খেলে গেল সেই পরিচিত এক, কিন্তু আজ কিছুটা রহস্যময় এক বাঁকা হাসি। সে কোনো কথা না বলে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল, যেন জাঙ্কুক আজ তার সবটুকু অধিকার দিয়ে তেকে নতুন করে দেখছে। জাঙ্কুকের সে গভীর দৃষ্টি আর হাসিতে তে এতটাই লজ্জা পেল যে সে তার হাতের নখ খুঁড়তে শুরু করলো এবং মাথা নিচু করে রইল। জাঙ্কুক বিছানার কাছে এগিয়ে আসতেই তে জাঙ্কুকের পায়ে হাত দিয়ে সালাম করলো। তে হাত পা কাঁপছে ভয়ে। এই তো এখনই হৃদয়টা লাফাতে লাফাতে বেরিয়ে যাবে মনে হচ্ছে তার। তে নিজের হাত নিজেই চুলকাচ্ছে। জাঙ্কুক তের এমন অবস্থা দেখে একটু জুড়েই হাসে। তে একটু লাফিয়ে উঠে। রিল্যাক্স জান, ভয় পাচ্ছ কেন আমাকে? তে আমতা আমতা করে এদিক ওদিক তাকিয়ে বলে, কই না তো। শিওর? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু কাছে আসো। কাছেই তো আছি। আরো কাছে আসো, এই তো এতটা কাছে। জাঙ্কুক তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে তের শরীরটা চেপে ধরে। তে কাঁপছে। জাঙ্কুক আগেও তেকে জড়িয়ে ধরেছে, কিন্তু আজকের অনুভূতিটা কেমন আলাদা। আজকের অনুভূতির সাথে তে পরিচিত নয়। তে কান দিয়ে গরম দেওয়া বের হচ্ছে। সে ছোটার জন্য ছটফট করছে। তে ছটফটানি যেন জাঙ্কুকের ভেতরটাকে আরো গরম করে দিচ্ছে। জাঙ্কুক তের দুহাত নিজের হাত দিয়ে ধরে বলে, চটফট করছে কেন জান? মরে যাবো তো আমি। তে এক ঠোঁট কাঁপছে। তে বারবার এলোমেলো দৃষ্টি ফেলে, বারবার ছটফট করছে জাঙ্কুকের কাছ থেকে ছোটার জন্য। জাঙ্কুক তেকে হেঁচকা টান মেরে দেয়ালের সাথে পিন করে বলে, ডোন্ট মুভ। বলেই জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট রাখে। জাঙ্কুক তেকে কিক করছে আর তের গলায় হাত দিয়ে স্লাইড করতে থাকে। তে জাঙ্কুকের প্রতিটা স্পর্শেই যেন কেঁপে কেঁপে উঠছে। জাঙ্কুকের বেসামাল হাতের স্পর্শ তের সারা শরীরে বিচরণ করছে। তের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আর জাঙ্কুক সে তো নিজের মধ্যেই নেই, পুরো ঘর যেন তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে থাকছে। জাঙ্কুক নিজের হাতের বিচরণ চালাতে চালাতে তের কানের লতিতে একটা আলতো করে চুমু খেয়ে বলে, আজ হয়তো মরেই যাবো জান, তোমাকে আমি গভীরভাবে ভালোবাসতে চাই, দিবে না জান? তে ভয়ে শুটিয়ে যাচ্ছে, তার নিঃশ্বাস ভারী হয়ে আছে। জাঙ্কুক তের উত্তরের আশাও করল না। সে তেকে কোলে তুলে আলতো হাতে বিছানায় শুইয়ে দেয়। তের চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে আছে। তার বুক বারবার ওঠানামা করছে। সে জানে এই লোকটা কতটা বেপরোয়া। এই লোকটা তো তেকে আগেই আপন করতে চেয়েছে, কিন্তু তে তো সবসময় এই মুহূর্তের কথা লোকটাকেই বলেছে। তাহলে আজ কি হবে তের সাথে? ভাবতে পারছে না তে। ঠোঁট বারবার কাঁপছে, তার চোখগুলো শক্ত করে বন্ধ করে রেখেছে। জাঙ্কুক ঘোলাটে চোখে তের কাঁপা ঠোঁট আর বারবার ওঠানামা বুকের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গেলে তার ওই ঝাপসা চোখ দুটো তেকে আরো গভীরভাবে দেখতে চাইছে। জাঙ্কুক নিজের পরনে থাকা শার্টটা খুলে ফেলে দেয়, তারপর এক সেকেন্ডও দেরি না করে তের উপর উঠে পড়ে। তের দুহাত বিছানার দুপাশে চেপে ধরে নিজের বাদামি ওষ্ঠ দুটি নিয়ে রাখে তের উন্মুক্ত পারে। তের অসহ্য লাগছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, জাঙ্কুকের সাথে পেরে ওঠে না। জাঙ্কুক কি করছো? ছাড়ো, ভালো লাগছে না। জাঙ্কুক তের ঘাট থেকে মুখ তুলে তার দিকে তাকে একটা বাঁকা হাসি দিয়ে বলে, তুমি কি বলেছিলে জান, ভুলে গেছো? আজকে পারছি না, সরি। তে জানে এই মাতাল জাঙ্কুককে আটকানো অসম্ভব তার কাছে। তে আরো কিছু বলবে তার আগে জাঙ্কুক নিজের হাত তের ঠোঁটের উপর রেখে বলে, শ্শ্, আর কথা নয়, এখন এই ঠোঁটে শুধু সুইচ সাউন্ড শুনতে চাই। বলেই জাঙ্কুক তের ঠোঁটে কিস করতে থাকে। জাঙ্কুক নিজের শরীর তের শরীরের সাথে লেপ্টে রেখেছে। তে জাঙ্কুকের শরীরের নিচে পড়ে মৃদু আর্তনাদ করে ওঠে।
জাংকুক আস্তে আস্তে নিচে যায়। জাংকুক প্লিজ। Shh, just enjoy this, baby. I can control myself, so don't disturb me, baby. বলেই জাংকুক তের উন্মুক্ত পেটে নিজের ঠোঁট রেখে পাগলের মতো করতে থাকে। তে বিছানার চাদরটা আর শক্ত করে ধরে। জাংকুক মুখটা উঁচু করে তের দিকে তাকায়। তে এ অবস্থা দেখে একটা বাঁকা হাসি দিয়ে নিজের কাজ আবারও শুরু করে। জাংকুক ছোট তের কাছে নিজের মুখ নিয়ে যায়। কিছু একটা ভেবে খুশিও হয় সে। জান, একদম পারফেক্ট। তে লজ্জায় যেন আরো কুকড়ে গেল। জাংকুক নিজের পা দিয়ে ছোট তের পানি খেতে থাকে। সে যেন ছোট তের তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। তে নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হয়ে সুইট সাউন্ড করছে। তে জাংকুকের মাথাটা ছোট তের উপর শক্ত করে চেপে ধরে। জাংকুক ফার্স্ট। জাংকুক বাঁকা হাসে, তারপর তের মুখের কাছে এসে বলে, You need more? Yeah, I need you, Daddy, so badly. I love you, baby. Mwah. Jungkook. Yes, baby. Yes. টানা 2 ঘন্টা গাড়ি চালানোর পর জাংকুক থেকে নিজের বুকের মধ্যে চেপে ধরে তার কপালে চুমু খেয়ে বলে, তে হুম, অনেক ভালোবাসি জান। আমিও তোমাকে অনেক ভালোবাসি জাংকুক। তারপর তারা দুজনকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। জানালার পর্দা ভেদ করে ভোরের প্রথম মৃদু আলোটা ঘরে এসে পড়েছে। চারিদিকে এক অদ্ভুত স্নিগ্ধতা। তাদের বাসর রাতের সেই আবেগঘন মুহূর্তগুলোর পর এখন সবটাই যেন শান্ত আর মায়াবীয়। তে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার শান্ত চেহারায় ভোরের আলোর ঝিলিক এক স্বর্গীয় আভা ছড়িয়ে দিয়েছে। জাংকুকের ঘুমটা একটু আগেই ভেঙেছে। সে চোখ খুলেই দেখলো তার ঠিক সামনে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটি। তার প্রিয় মানুষটি খুব শান্তভাবে শ্বাস নিচ্ছে। জাংকুক আলতো করে হাত বাড়িয়ে তের কপালের উপর অবাধ্যভাবে পড়ে থাকা কয়েকটা চুল সরিয়ে দিল। ওর ঠোঁটে তখন এক চিলতে তৃপ্তির হাসি। নিজের অজান্তেই সে একটু ঝুঁকে তের কপালে পরম মমতায় একটা আলতো চুমু খেলো। সেই স্পর্শে যেন মিশেছিল সারা জীবনের নিরাপত্তা আর ভালোবাসা। পরক্ষণেই জাংকুক আলতো করে তের কোমরে হাত রেখে তাকে আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিল, যেন সে বিশ্বকে বুঝিয়ে দিতে চায় এই মানুষটি শুধুই তার। তে ঘুমের ঘুরে জাংকুকের উষ্ণতা পেয়ে তে একটু নড়ে চড়ে ওঠে। তখনই দরজার বিপরীত পাশ থেকে ভেসে আসে কারো চিৎকার। জঙ্কুক, জাংকুকের শান্ত মস্তিষ্ক যেন মুহূর্তেই জ্বলে ওঠে। তে কেঁপে ওঠে এমন চিৎকারে। জাংকুক থেকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ওয়াশরুমে যাও, আমি আসছি। কি হয়েছে জাংকুক? আবারও ভেসে আসে সেই চিৎকার। জঙ্কুক দরজা খুলো। তুমি যাও, আমি আসছি। তেও আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। জাংকুক নিজের জামা কাপড় পরে দরজাটা খোলে। আরেম সাহেবকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার আব্বা? লজ্জা করে না এই মেয়েকে নিয়ে ঘুমাতে? জাংকুক নিজের রাগ সংবরণ করতে পারে না। সে বাবার দিকে 2 কদম এগিয়ে গিয়ে বলে, লজ্জা করলে হয়তো বিয়েই করতাম না। আর আপনি কবে থেকে আমার সংসারে উকিঝুঁকি দেওয়া শুরু করেছেন আব্বা? জঙ্কুক, বলে আরেম সাহেব জাংকুককে মারতে যায়। জিন বেগম এগিয়ে এসে তার হাত ধরে বলে, কি করছেন এগুলো? ছেলে বড় হয়েছে। জাংকুক নীরবে দেখছে তার বাবাকে। তার অহংকারকে জাংকুক আজ নিজের পায়ে পিষতে পেরেছে। সে বাবার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। আরেম সাহেবের রক্ত গরম চোখে জাংকুকের দিকে তাকিয়ে বলে, এই মেয়েকে আমি আমার বাড়িতে থাকতে দিব না। ঠিক আছে, চলে যাব আমরা। তুমি কোথায় যাবে? ওই মেয়েকে আজ তুমি বাপের বাড়ি দিয়ে আসবে। আমার স্ত্রী যেখানে থাকার অধিকার নেই সেখানে আমিও থাকছি না। কি বলছো এসব তুমি? আপনি যা শুনেছেন তাই বলছি। আপনি মানুষটা খুব স্বার্থপর আব্বা। নিজের কথা ছাড়া কারো কথাই ভাবেন না আপনি। আমি এই বাড়িতে থাকছি না। জাংকুক কি বলছিস? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বাবা? সেটা তোমার স্বামীকেই জিজ্ঞেস করো মা। জাংকুক তাদের মুখের উপর দরজা ঠাস করে লাগিয়ে দেয়। তে নীরবে নিজের চোখের পানি ফেলছে। জাংকুক তেকে দেখে বলে,
তে কি হয়েছে জান? তুমি কিছু মনে করো না জান, আমরা এখানে থাকবো না তো জান? তে কিছুই বলছে না, তার গাল বেয়ে পানি পড়ছে। জাংকুক তের চোখের পানি মুছে দেয়। তাকে বিছানায় বসিয়ে তার পায়ের সামনে জাংকুক বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চুমু খেয়ে বলে, তুমি কাঁদবে না তে, আমরা আজকেই চলে যাব। তে আরো জোরে ফুপিয়ে ওঠে। তে জাংকুককে জড়িয়ে ধরে। আমি চাই না যেতে, আমি আমি এখানে থাকতে চাই। জাংকুক তেকে নিজের কাছ থেকে আলাদা করে রক্তবর্ণ চোখে তার দিকে তাকিয়ে বলে, কি তুমি এখানে থাকতে চাও? প্রতিটা কথাই তারা তোমাকে ছোট করবে, তোমার নিঃশ্বাসটাকেও তারা জাহান্নামে পরিণত করবে তে। তে জাংকুকের গালে নিজের দুহাত রেখে বলে, করুক না জাহান্নাম, আমি না হয় আমার ভালোবাসা দিয়ে জাহান্নামকে জান্নাতের বাগানে পরিণত করবে। তুমি তে জাংকুককে তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে ওঠে, তুমি কেন বুঝতে পারছো না জাংকুক? তুমি চলে গেলে তাদের কি হবে? আর মা, তার তো কোনো দোষ নেই, তুমি তাকে কোন পাপের শাস্তি দেবে? আমি থাকতে চাই জাংকুক। জাংকুক তে ঠোঁটে আলতো করে কিস করে। তোমার কিছু হলে আমি মরে যাব তে। তুমি থাকতে কেউ আমার কিছুই করবে না জাংকুক। কেটে যায় 3টা মাস। তে তার কথাটা রেখেছে। তে আজ হয়ে উঠেছে আদরের পুত্রবধূ। তে জানতে পেরেছে তে প্রেগনেন্ট। জীবন বাড়ির সবাই তো খুব খুশি, বিশেষ করে আরেম সাহেব। তার তো খুব ইচ্ছে ছিল জীবন বাড়ির ছোট ছোট রত্নগুলোর সাথে খেলা করবে, অবশেষে তাও পূরণ হতে চলেছে। আর জিন বেগম তো কোনো কাজই করতে দেয় না তেকে। বাবা ছেলের সম্পর্ক এখন গভীর হয়ে গেছে। জাংকুক তার বাবাকেই আবার সেই পথটা এনে দিয়েছে। আজ তারা খুব খুব খুশি। জাংকুক তে কপালে আলতো করে কিস করে বলে, থ্যাংক ইউ জীবনতে, আমার পরিবারকে এত সুন্দর করে সাজানোর জন্য। আপনাকে খুব ভালোবাসি। তে মুচকে হাসি দেয়। এই হাসি সবসময় আপনার ঠোঁটের কোণে দেখতে চাই জীবনতে। আই লাভ ইউ জাংকুক, আই লাভ ইউ সো মাচ। তে কুক দুজন দুজনকে জড়িয়ে ধরে।